বই প্রচার করার জন্য আমি মেলা করি নাই। এই বই কি আর প্রচার হবে? আপনি আমি এখন কি আমি আপনাকে বলবো আপনি আমি ভারতীয় এজেন্ট, এটাকে বলা ভালো লাগবে? মানে আপনি কেন আমাকে ভারতীয় এজেন্ট বলবেন? আপনি না গতকাল বললেন যে কাউরে ট্যাগ দেওয়া যাবে না, আমার কেন ভারতীয়? আমি তো বুঝতে চাইছি আপনি আজকে কালকে যদি জি বলেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে। জি বলেন। আপনি যদি আপনি একটা গণঅভ্যুত্থানের বিরোধী, আপনি গণঅভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়েছেন আগাগোড়া। আগাগোড়া বিরোধী অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলছি, আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন। এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আমরা আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন, এটা আরো মারাত্মক। আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস, লেখকের স্বাধীনতা রক্ষা করবো, সে কারণে তোসমান হাসিনের বই বাংলাদেশে বন্ধ হয়ে যায় এটাই বলবো না। যারা পড়ে তারা পড়ছেন, আমরা কেউ কি বলেছি যে তোসমানের বই বন্ধ করে দিন বা ওই ওরা কি কথা অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে এই বই তুলে দিন, এটাকে বলা হয়েছে? আপনি 21-এর বইমেলায় একটা যখন আপনি একটা বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন, সভাপতি আপনার একটা নীতি থাকা দরকার। নীতিটা কি? জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বইগুলো প্রচার করা। আমি প্রশ্নটা কি আপনি শেষ করেন, আমি একটু সরলভাবে করি যে ফরদ ভাই, তাহলে কি আপনি মনে করেন, ধরা যাক আপনি আমাকে মনে করেন, আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চাই নিলাম, আপনি এটার প্রশ্ন হিসেবে দেখেন, আমার মতামত হিসেবে দেখেন, আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে বা বইমেলায় বই প্রকাশ করতে পারবে? আমি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছি, ওকে, বাংলাদেশে এখনো লেখা হচ্ছে। জি, আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না। আপনি যখন ওদেরকে ওরা আপত্তি যখন করছে, আপনি তখন তাদেরকে কি বলছেন? মব বলছেন। আপনি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই, আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন। আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আপনি তাকে চিহ্নিত করছেন। আমি ওটারই প্রতিবাদ করছি। আমি তো বলি নাই, আমি তো এর আগে তো দেখুন তোসমান হাসিনের বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক, এটা তাই বলি নাই। আমি বলেছি আপনি যখন এটা করেছে, আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে, এটাকে আপনি মব বলছেন, এটার আমি আপত্তি করেছি। আমার মনে হয় আমার ওকে তাহলে এবার আমি বুঝতে পারছি। আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও, আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে, যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো, এটা এই বই তুমি এখানে বেচেছো, তুমি এখন কানে ধরতে হবে, তোমার এখন মাপ চাও। আমি বলি কানে ধরা, মাপ ধরা, এটা কিছু আমি কিছু বলি না। এটা আমি এটা করতাম জানলে, কারণ কাউকে কানে ধরা, কাউকে শাস্তি দেওয়া, এটা ডেফিনেটলি আমি ভিডিওতে তাই দেখলাম যে কানে ধরতে বলতেছো। না ঠিক আছে, ভেরি গুড। আমি এটা সমালোচনা, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা তর্ক বলছি, আপনি আমার স্পষ্ট করেন লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন, আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন। আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে, আমি সে ক্ষোভ সে প্রকাশ করতে গেছে, তাকে আপনি মব বলছেন। এটা তো কি বলা উচিত? এটা কি বলা উচিত? আপনি খুব শোনা উচিত ছিল, আপনি বই শোনানো উচিত ছিল, অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমরা যেটা 21 বইমেলা, এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি বা কিছু একটা। আপনাকে কথা শুনতে দিতে হবে, কারণ বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন যেটা অবশ্যই 21 সংবিধানের বিরোধী। আমি আপনার একজন এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে একটা লম্বা সময় ধরে আপনাকে পড়া তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরদ ভাই, যে এটা বাংলা একাডেমি নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় না। না কেন নিতে যাবে না? আমি তো লিবারেল না, যেটা সন্দেহ নাই, আমি তো জনগণের পক্ষে কথা বলি, তাহলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আমি নীতি চাইবো না কি জন্য? আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে, নীতির পক্ষে লড়তেছি আমি। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো? মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, তাদের আমি বলি না যাদের কথা আমরা শুনতে চাই না, 90% ডেফিনেটলি 90% তাহলে আপনি 90% মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এটার জন্য না আমি মানে আপনি আমাকে আবার আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার। ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ঠিক আছে না? সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা, তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত, এটা তো আমি একবার দাবি করিনি, কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য। কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মব দিয়ে ট্যাগ দেন, তখন এটা হয়ে যায় বিপজ্জনক। আপনি যে মব দিয়ে ট্যাগ দেবেন কিনা, আপনি যদি মনে করেন আপনি যদি তখন সে গিয়ে ওকে কান ধরতে বলছে, আপনি না তুমি এটা করতে পারো না, এটা বিচার করার অধিকার তোমার নাই, তুমি বাংলা একাডেমি আছে, তার প্রশাসন আছে, সেখানে গিয়ে তুমি নালিশ করো, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজ এই মাদ্রাসা চলে, আগে দেখছি আমরা মাদ্রাসা ছেলে দেখলে এগুলো সব জঙ্গি, মাদ্রাসা ছেলে দেখলে এগুলো সব আপনার, এটা তো হতে পারে না। ট্যাগিংটা খুব খারাপ। মাদ্রাসা ছেলে দেখলে জঙ্গি, তো ব্যাপারটা এরকম না। আপনাকে তো এটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনারা বলতে হচ্ছে আসলে, মানে এবং ক্রমাগতভাবে আপনারা এটা বলতে হচ্ছে, অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যখন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখেছিলাম কালকে আপনাকে দেখার সময়, আপনি বিএনপি জহিরুদ্দিন সম্পর্কে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই, এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শুনেন, সে কিভাবে গেছে সেটা আপনি শুনেন, তখন আপনাকে এই ব্যাপারগুলো আপনি কেমনে দেখেন? এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম, যে আপনি যখন মাজার ভাঙতে গেল, মাজার ভাঙা হইলো এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা, তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? না আপনি খেয়াল করেন, মাজার ভাঙা সম্পর্কে আমি বলছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে, আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে, আমরা ঠিক আছে মাজার আমরা চাই না, আমরা হতে পারে, মত হতে পারে, কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন, এটা ফৌজদারি অপরাধ, আপনি যেটা করতে পারেন না, ঠিক আছে না? তাহলে আমি সেই প্রতিবাদ করি যেটা ইউনিভার্সাল। দেখুন তাহলে আমি যদি বারবার আমার কথা শুনে দেখবেন, আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা ধনীরাও মানতে বাধ্য, আমি তো গরিবের
আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। ফলে আপনি মাজার ভাঙবেন, এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে। এটা ফৌজদারি অপরাধ এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি। ফলে এটাতে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেজন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দা করতে পারি। যেটা আপনি একটু আমাদের ধরে দিলেন, ঠিক আছে, কান ধরতে বলছি না, আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনি চিন্ময়ের পক্ষে আমি জানিয়েছি, গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সেই বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি। আমি সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কার কথা বলেছি। আমি এটা বলে এবং এই যে বিভিন্ন নিন্দার কথা বলেছেন, আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার সন্ত্রাসী বলে, আপনি জঙ্গি বলে ধরছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম একা। ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি, জামাতি, হেন কোনো কিছু নেই, তারা সব বলেছে। তো তাতে কি হয়েছে? ইতিহাস তো দেখবে আমি কি করি। আমি একটু জানার জন্য, আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন, তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব, আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত। এমনকি আপনার কাছ থেকেই শোনা যায় আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই। আপনি তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা। ইসলাম, আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, এর বিরুদ্ধে আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি। কিন্তু আপনি যখন এক্সকিউজ করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে, তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলছি, কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি ওদেরকে সেকুলার বলি, যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেকটা বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত, যদি খেয়াল করেন, আমি এটার সাথে ব্যবহার করি, ধর্মবাদী যারা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন এদের আমি বিরোধী। আমি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম বিরোধিতা দরকার না, এটা জাতিবাদ থেকে এটা তৈরি। আমি মুসলমান, আমি মুসলমান জাতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে। আমি তো তার বিরোধিতা করি। ইসলামে তার প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই ইসলামের মনোবাণী। তো এটা তো ইসলামী রাজনীতি। আমি তো কখনো আপনার মনে হয় কিনা, এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন ফ্রম ইবাদত নামা টু টুডে, ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে, আমাকে না, আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের আদর্শ, তাহলে আমি দাঁড়ায় আছি, আমাকে কতল করে ফেলো, এই কথা যখন আপনার বলতে হয়, তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন? মানে না, এটা তো ভুল বলে না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা, আমি দুই পক্ষকে, আমি এটা ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে, আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না। এরা প্রত্যেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা ইসলামের নামে এগুলো বলে, ইসলামের নামে এগুলো বলে, এরা যে অ্যান্টি ইসলামিক, এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। কারণ ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার, যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ, আর কোনটা আসলে একটা বিশেষ গোষ্ঠী তার অধিকার, তার কি বলে, তার ক্ষমতা, তার প্রয়োগ করার জন্য, তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে। কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা নিজের ব্যাখ্যা নিজে দেয় না, আপনি ব্যাখ্যা দেয় মানুষ। মানুষের বিবেক, বুদ্ধি, বৃত্তি এগুলো দেয়, আর মানুষ জন্ম থেকে এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে। আপনি যখনই বিবেক বুদ্ধিকে, শেষ করে একটু ছোট করে কথা, বিবেক বুদ্ধি এটাকে বাদ দিয়ে আপনি যখন এটাকে আক্ষরিকভাবে পড়েন, তা বোঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন, আপনি আপনাকে দিচ্ছি তো আল্লাহ বুঝতে। তাহলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি। কিন্তু আপনি আমাকে বললেন না, আপনার কথা শুনতে হবে, আপনি হাদিসের কথা শুনতে হবে, আপনি যে তাফসীর করছেন ওটা একমাত্র তাফসীর, তখন এটাকে বলে ফ্যাসিবাদ। এটা তো ইসলাম থেকে কথা দেন। আমার দ্রুত অনেকগুলি প্রশ্ন করতে, আমি দ্রুত খালি বলে যাই যে আপনার এই বক্তব্যের সাথে কিন্তু ফিলোসফিক্যালি আমি একদম একমত। আজকে থেকে 30 বছর আগে আমি ফিলোসফিক্যালি একমত। কিন্তু আপনার সাথে কি আপনি কি দেখেন এখানে যারা ইসলামের কথা বলতেছেন, সেটা কওমি মাদ্রাসার বড় আলেমরাই হোক বা ইয়ার আলেমরাই হোক, তারা তো একটা ঘরানা, একটা তাফসীরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন, সেটা দেওবন্দ হোক, সেটা ইউনো বা আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারা আবার তাফসীরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের, মওদুদী সহ আরো কিছু স্কলারদের কথা তারা বেশি করতেছেন। তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের যাদের আমরা 90% বলতেছি তারা শুনতেছেন, তো তাদের সাথে তো আপনি কিভাবে মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন? আপনি ছোট করে বলেন। আমার বক্তব্য আমি দিয়ে যাবো, বলে যাবো, ঠিক না? আর তারা তাদের বক্তব্য বলে যাবেন। জামাত ইসলামী এবং হেফাজত ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে, মেলা পার্থক্য। এটা বলে ডিসকোর্স বলে, বা আমরা বলি তো ডিসকাসিভ ট্রেডিশন। এই ঐতিহ্য তো থাকবেই আমাদের। আপনি আজকে মওদুদির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, আজকে আপনার কি বলে হেফাজত ইসলাম প্রভাবিত করতে পারে। এটাই তো আমাদের শক্তির জায়গা। এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে। ইসলামও এটাকেই প্রমোট করে। যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আছে। যে কোনো মুফতি, তার যদি ক্ষমতা থাকে, তার যদি সে প্রজ্ঞা থাকে, তিনি ফতোয়া দিবেন। কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই। ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি।
এটা তো একটা এই জন্য ইসলামটা একটা মহত্বের দিক, তার সবচেয়ে ভালো দিক আমার মনে হয় যে বিভিন্ন আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। যদি আমি তাফসীর করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের একজন হয়ে আমি বলতে চাই যে তাফসীর তো আসলে আমার মন থেকে যেটা আসবে, আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসীর। আমার আরেকজন থেকে তাফসীরটা বোঝা তো এটা খুব মানে সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। আমরা 2-4টা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত। একটা হচ্ছে যে 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানারা ইমাম বলেছিলেন জয় আমাদের হবেই। তার মৃত্যুর পর তাকে নিজের স্মারকগ্রন্থ বের হয়েছিল, যতদূর মনে পড়ে সেখানে আপনি লিখেছিলেন যার শিরোনাম তার জয় হোক। 90 দশকের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি, কিন্তু এখন আপনি জাহানারা ইমামের প্রতীকী গণ আদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। আপনি মনে করেন কিনা, খুব দ্রুত যদি একটু বলেন, আপনি মনে করেন কিনা যে আপনার অবস্থানগত একটা পরিবর্তন? না, কোনো পরিবর্তন। তখন ডক্টর আচার্য জাহানারা বেগম জীবিত থাকতেন, তিনি সাক্ষী হয়ে তা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন, আমি তাকে পরিষ্কার বলেছি আমি যে আদালত নির্মূলের রাজনীতি পরে যে কি নামটা কি দিয়েছেন আমরা নির্মূল কমিটি, আমি সেরকম ঘাতক এরকম নির্মূল কমিটির মধ্যে আমি থাকবো না, কিন্তু জাস্টিসের কথা যদি আমি তোলেন আপনার সঙ্গে আমি আছি, এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে। ফলে তিনি জীবিত থাকলে আজকে দুর্ভাগ্য তিনি নাই। আমি শুধু তাই নয়, জাহানারা ইমামের স্মরণে এমনকি আমাদের সুফিয়া কামালের স্মরণে আমি নারীগন্তার প্রবর্তন এখানে প্রতিষ্ঠা করেছি। ফলে আমাকে আপনার এগুলো বলে কোনো লাভ হচ্ছে না, কারণ আমি মনে করি যে জাহানারা ইমামের তার যে অবদান, তিনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা ন্যায় বিচার তিনি চেয়েছেন, আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত। কিন্তু আপনি মব জাস্টিস, আমি এই কথা কেন তুলতে বাধ্য হয়েছি, কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করে আবার ইসলামকে আমরা টার্গেট করছি, এটা ঠেকানো আমার দায়িত্ব।